নমস্কার, সবাইকে স্বাগত। ইতিমধ্যেই আমি অ্যাকশন ও স্টেট ভার্বসের প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই তিনটে টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব বি ভার্ব ও হ্যাভ ভার্বের প্রেজেন্ট, পাস্ট ও ফিউচার টেন্স সম্পর্কে। প্রথমে জানব বি ভার্বের বিভিন্ন টেন্সে, তিন ধরনের টেন্সে ব্যবহারটা। ঠিক আছে, আচ্ছা বি ভার্ব কি কি আছে একটু জেনে নেওয়া যাক। বি ভার্ব আছে প্রেজেন্ট টেন্সে আছে অ্যাম, ইজ, আর। পাস্ট টেন্সে আছে ওয়াজ, ওয়্যার। আর ফিউচার টেন্সে এই বেস ফর্মটাই ব্যবহার হয়, বি ফর্মটাই। ঠিক আছে, ওই জন্য ওটা আর ওখানে দিলাম না। তো যাই হোক, প্রথমে বি ভার্বের প্রেজেন্ট টেন্সের ব্যবহারটা জানবো। প্রেজেন্ট টেন্স বিশেষত প্রেজেন্ট ইনডেফিনিটটা জানবো, বা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট। বি ভার্বের যাই, তো স্ট্রাকচারটা কি আসবে? অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি আসে? সাবজেক্ট, আর তারপর ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু করছি, ভার্বের ফার্স্ট ফর্ম হবে, আর তারপর আদার্স বসবে, অবজেক্ট বসবে না, কারণ বি ভার্বের পর অবজেক্ট বসে না, কমপ্লিমেন্ট বসে। তো কমপ্লিমেন্ট থাকুক বা অন্য কিছু থাকুক, সেইটা বসবে। একটা বাক্য লেখা, আচ্ছা বি ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে কিভাবে ব্যবহার হয়? না, দুটি ক্ষেত্রে ব্যবহার হয়। প্রথমত হওয়া বোঝাতে ব্যবহার হয়, আর দ্বিতীয়ত কোনো জায়গায় থাকা বোঝাতে ব্যবহার হয়। কোনো জায়গায় থাকা বোঝাতে ব্যবহার হয়। তো হওয়া বোঝাতে কেমন বাক্য থাকে? গাছটি হয় লম্বা, বা গাছটি হয় পুরানো। এবার আমরা বাংলা বাক্যে এই হয় কথাটা, তাহলে এখানে এই হয় দেওয়া রয়েছে মানে হওয়া বোঝাচ্ছে। তবে আমরা বাংলা বাক্যে আমরা এই হয় কথাটা সাধারণত উজ্জ্ব রাখি। ঠিক আছে, বলতেও পারি, নাও বলতে পারি। আরেকটা দেওয়া যাক বাক্য। হ্যাঁ, তুমি হও দয়ালু। এখানে হও কথাটা দিতেও পারি, নাও দিতে পারি। তবে ইংলিশ সেন্টেন্সে, আচ্ছা এবার ট্রান্সলেট করা যাক। হওয়া, তাহলে দুটো বাক্যে হওয়া বোঝাচ্ছে, এই হয়, হও, হন এইরকম থাকতে পারে। ঠিক আছে, তা গাছটি হয় পুরানো, দ্য ট্রি, সাবজেক্ট, সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম। এবার যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট করছি ভার্বের ফার্স্ট ফর্ম, তো এখানে ভার্বের ফার্স্ট ফর্ম এই অ্যামিজারটাই ভার্বের ফার্স্ট ফর্ম, আর ওয়াজ ওয়ারটা ভার্বের সেকেন্ড ফর্ম। তো আমরা এই ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করব, দ্য ট্রি। আচ্ছা,
ভার্বের ফার্স্ট ফর্ম এম বসাবো, ইজ বসাবো না আর বসাবো, সেটা আগে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সময় যেমন বলেছি এম বসে আই এর পর, থার্ড পারসন সিঙ্গুলারের পর ইজ বসে, আর বাদ বাকি সব ক্ষেত্রে আর বসে। তো এখানে এটা থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য ইজ বসাবো। দ্য ট্রি ইজ, আর পরে রয়েছে কমপ্লিমেন্ট কি, ওল্ড। ট্রি ইজ ওল্ড হয়ে গেল। এই হয় ইংরেজি ইজ, বাংলা বাক্যে আমি হয়টা উজ্জ্ব রাখতে পারি, কিন্তু ইংলিশ সেন্টেন্সে এই হয় ইংরেজিটা উজ্জ্ব রাখতে পারবো না, এটা লিখতেই হবে। দ্য ট্রি ইজ ওল্ড। তুমি হও দয়ালু, তাহলে ইউ, ইউ এর পরে আর বসে, ইউ আর, দয়ালু কাইন্ড, ইউ আর কাইন্ড হলো। আচ্ছা, জায়গায় থাকা বোঝাতে কেমন ব্যবহার হয় বিভাগটা? বললাম গাছটি নদীর ধারে আছে। গাছটি নদীর ধারে আছে, তাহলে কোন একটা জায়গায় থাকা বোঝাচ্ছে। কোন জায়গায়? নদীর ধারে। আর থাকা বোঝাচ্ছে কোন শব্দটার দ্বারা? আছে শব্দটার দ্বারা। আছে বলতে পারি, রয়েছে বলতে পারি, একই ব্যাপার। আর আরেকটা বাক্য লেখা যাক, আমরা ঘরের মধ্যে আছি। তাহলে কোন একটা জায়গায় থাকা বোঝাচ্ছে, তাহলে ট্রান্সলেট করা হবে কি, গাছটি দ্য ট্রি। আর এইবারে ভার্বের ফার্স্ট ফর্ম ইজ, দ্য ট্রি ইজ, এইটুকুর মানে হচ্ছে গাছটি আছে, কোথায় আছে? নদীর ধারে, বাই দ্য রিভার। দ্য ট্রি ইজ বাই দ্য রিভার। আমরা ঘরের মধ্যে আছি, উই আছি, আর ইন দ্য রুম হয়ে গেল। আমরা ঘরের মধ্যে আছি। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বিভাগটা কি কি অর্থে ব্যবহার হয়? হওয়া অর্থে আর থাকা অর্থে। ঠিক আছে, এই হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বিভার্বের। আচ্ছা, এটা দিলাম সবকটা সেন্টেন্সই অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ দিয়েছি। এবার অ্যাসার্টিভ নেগেটিভ হলে কেমন শুনতে লাগে? গাছটি হয় পুরানো, এটা নাবাচক বাক্য কেমন শোনাবে? গাছটি পুরানো নয়, হয়টা নয় হয়ে যাবে, গাছটি পুরানো নয়। ঠিক আছে, তাহলে কি হবে? শুধু ইজ এর পরে নট বসালে হয়ে যাবে। দ্য ট্রি ইজ নট ওল্ড, ইউ আর কাইন্ড, ইউ আর নট কাইন্ড, দ্য ট্রি ইজ বাই দ্য রিভার, গাছটি নদীর ধারে আছে, থেকে দেওয়া যেতে পারে গাছটি নদীর ধারে নেই, দ্য ট্রি ইজ নট বাই দ্য রিভার। আমরা ঘরের মধ্যে আছি, আমরা ঘরের মধ্যে নেই যদি হয়, উই আর নট ইন দ্য রুম। ঠিক আছে, এবার যদি এটা জিজ্ঞাসামূলক হয় বাক্যটা, গাছটি কি পুরানো? গাছটি কি পুরানো? তাহলে আমরা কি করব? এই ইজটা শুধু বাক্যের প্রথমে দেব, আর এটা ছোট হাতে দিয়ে দেবো, ইজ দ্য ট্রি ওল্ড। আর তুমি হও দয়ালু, তুমি কি দয়ালু? আর ইউ কাইন্ড, এগুলো আর লিখলাম না। দ্য ট্রি ইজ বাই দ্য রিভার, ইজ দ্য ট্রি বাই দ্য রিভার মানে গাছটি কি নদীর ধারে আছে? আমরা কি ঘরের মধ্যে আছি? আর উই ইন দ্য রুম। আর যদি ইন্টারোগেটিভ নেগেটিভ হয়, ইজ দ্য ট্রি নট ওল্ড বা ইজ নট দ্য ট্রি ওল্ড। যেহেতু এটা নাউন আছে, আগে নাউনের আগে সাধারণত নট বসে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তো তবে বেটার নাউনের পরেও নট বসানো যায়। ইজ দ্য ট্রি নট ওল্ড, তুমি হও দয়ালু, তুমি কি দয়ালু নও? আর ইউ নট কাইন্ড, গাছটি নদীর ধারে কি নেই? ইজ দ্য ট্রি নট বাই দ্য রিভার, আমরা কি ঘরের মধ্যে নেই? আর উই নট ইন দ্য রুম। এইরকম। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বিভাগটা এইভাবে ব্যবহার হয়। এবার যদি এটা পাস্ট হয়, আচ্ছা আমি এখানে বিভার্বের চারটে টেন্স, বিভার্বের কিন্তু প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ আমি করাচ্ছি না, আমি জাস্ট করাচ্ছি একটা করে ভাগ প্রত্যেকটা টেন্সে। মানে প্রেজেন্ট ইনডেফিনিট করিয়েছি, এবার করাবো, এবার বুঝিয়ে দেব পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট। আর মনে হতে পারে কেন আমি প্রেজেন্ট ইনডেফিনিট করানোর পর প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস
এইগুলো কেন করালাম না, যেমন অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আমরা করেছি। এগুলো সাধারণত কন্টিনিউয়াস পারফেক্ট টেন্সে ব্যবহার হয় না, ঠিক আছে? ওই জন্যে এই বি ভার্ব, হ্যাভ ভার্ব এইগুলো আমরা কন্টিনিউয়াস টেন্স করছি না আপাতত। আপাতত আমরা এগুলোর শুধু সিম্পল ফর্মগুলো করছি, সিম্পল টেন্সগুলো, মানে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট আর সিম্পল ফিউচার, মানে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট আর ফিউচার ইনডেফিনিট। তবে এগুলোকে কন্টিনিউয়াস টেন্স বা পারফেক্ট টেন্সে করা যায়, সেটা আমি শেষে কিভাবে করা যায় অল্প করে একটু বলে দেব। তবে আমরা শিখবো প্রধানত ইনডেফিনিট গুলো। প্রেজেন্ট ইনডেফিনিট শিখেছি, এবার পাস্ট ইনডেফিনিট শিখবো, আর এরপর ফিউচার ইনডেফিনিট শিখবো, ঠিক আছে? তো আচ্ছা, পাস্ট ইনডেফিনিট এর গঠন নিয়ম কিরকম হয়? বি ভার্বের গঠন নিয়মটা হয়, তাহলে এটা ভার্বের ফার্স্ট ফর্ম ছিল সাবজেক্টের পর, এটা সেকেন্ড ফর্ম হয়ে যাবে। আচ্ছা, এবারে বাংলা বাক্যগুলো দেখো কোথায় কোথায় পরিবর্তন হয়। তাহলে এখানেও বি ভার্বটা দুটি অর্থে ব্যবহার হয়, কোনো জায়গায় থাকা অর্থে, আর এখানে হওয়া ছিল, এটা হওয়া কথাটা পাস্টে ব্যবহার হয় ছিল অর্থে, ঠিক আছে? এই ছিল কথাটা থাকে। তাহলে গাছটি, এটা যদি অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ হয়, গাছটি পুরানো ছিল, এমন শুনতে লাগবে। গাছটি হয় পুরানোটা পাস্ট টেন্সে হয়ে যাবে গাছটি পুরানো ছিল, আর তুমি দয়ালু, তুমি হও দয়ালুটা হয়ে যাবে তুমি দয়ালু ছিলে। আর গাছটি নদীর ধারে আছে থেকে হয়ে যাবে ছিল। আমরা ঘরের মধ্যে আছি থেকে হয়ে যাবে ছিলাম, ঠিক আছে? পাস্ট টেন্স এমন শুনতে লাগবে। তাহলে গাছটি পুরানো ছিল, তাহলে কি হবে? দ্য ট্রি, দ্য ট্রি। এবারে ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের বি ভার্বের সেকেন্ড ফর্ম ওয়াজ ওয়্যার, দ্য ট্রি ওয়াজ ওল্ড। তুমি দয়ালু ছিলে, ইউ ওয়্যার কাইন্ড। গাছটি নদীর ধারে ছিল, দ্য ট্রি ইজ ছিল ওখানে, এবারে পাস্ট টেন্স হয়ে যাবে ওয়াজ। আমরা ঘরের মধ্যে ছিলাম হয়ে যাবে উই ওয়্যার ইন দ্য রুম, একই ব্যাপার। আচ্ছা, এবার এটা নাবাচক কি হবে? গাছটি পুরানো ছিল থেকে গাছটি পুরানো, এটা আমি আর লিখলাম না, লিখে সময় নষ্ট করলাম না, মুখে বলে দিচ্ছি, তোমরা কিন্তু খাতাতে সব লিখে নেবে। গাছটি পুরানো ছিল থেকে গাছটি পুরানো ছিল না, দ্য ট্রি ওয়াজ নট ওল্ড। তুমি দয়ালু ছিলে থেকে তুমি দয়ালু ছিলে না, ইউ ওয়্যার নট কাইন্ড। গাছটি নদীর ধারে ছিল থেকে গাছটি নদীর ধারে ছিল না, দ্য ট্রি ওয়াজ নট বাই দ্য রিভার। আমরা ঘরের মধ্যে ছিলাম না, উই ওয়্যার নট ইন দ্য রুম, ঠিক আছে? ইন্টারোগেটিভ যদি হয়, গাছটি কি পুরানো ছিল, ওয়াজ দ্য ট্রি ওল্ড। তুমি কি দয়ালু ছিলে, ওয়্যার ইউ কাইন্ড। গাছটি কি নদীর ধারে ছিল, ওয়াজ দ্য ট্রি বাই দ্য রিভার। আমরা ঘরের মধ্যে ছিলাম, ওয়্যার উই ইন দ্য রুম। যখন আমি ইন্টারোগেটিভ করছি, অবশ্যই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে ইন্টারোগেশন মার্কটা দেবে। আচ্ছা, তো এই হলো বি ভার্বের পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্টের ব্যবহার। এইবার আমরা ফিউচারটা শিখবো, বি ভার্বের ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার। সিম্পল ফিউচারে কি গঠন নিয়ম হয়? সাবজেক্টের পর তো শ্যাল উইল বসবেই, আর তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, আর তারপর আদার্স বসবে। হ্যাঁ, এবার বলে দিচ্ছি এটা কেমন শুনতে হবে। তাহলে এখানেও দুটো অর্থে, ফিউচার টেন্সেও দুটো অর্থে বি ভার্বটা ব্যবহার হবে। এখানে হবে, হবে, হওয়াটা ফিউচারে হবে বোঝাবে, ঠিক আছে? আর এটা তো থাকা যেরকম বোঝাবে। তাহলে কেমন শুনতে লাগবে? গাছটি পুরানো ছিল, এটা তো পাস্ট, এটা ফিউচারে হলে হবে গাছটি পুরানো হবে। তুমি দয়ালু ছিলে থেকে তুমি দয়ালু হবে। তাহলে কি গঠন নিয়ম পাল্টাবে? শুধু এই ওয়াজ এর জায়গায় কি দিয়ে দেবো? সাবজেক্টের পরে ট্রির পরে উইল বসবে, আর তারপর ভার্বের ফার্স্ট ফর্ম। এবার বলে দিই,
এই ভার্বের ফার্স্ট ফর্ম বলতে এই ফর্মটা হবে না, যেহেতু এটা মোডাল ভার্ব, মোডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম হয়, আর বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি নিজে, ঠিক আছে? এখানে কিন্তু বি বসবে, এই অ্যামিজার বসবে না। দ্য ট্রি উইল বি ওল্ড। একইভাবে তুমি দয়ালু হবে, ইউ উইল বি কাইন্ড, তুমি দয়ালু হবে। গাছটি নদীর ধারে ছিল থেকে হয়ে যাবে থাকবে, গাছটি নদীর ধারে থাকবে মানে এখন নেই, পরে থাকবে। দ্য ট্রি, তারপরে কি হবে, উইল বি, দ্য ট্রি উইল বি বাই দ্য রিভার। আমরা ঘরের মধ্যে ছিলাম থেকে কি হবে, থাকবো। উই উইল বি, উই উইল হবে না, শ্যাল হবে, উই শ্যাল বি ইন দ্য রুম। এবার এই ধরনের সেন্টেন্স ফিউচারে যদি জিজ্ঞাসামূলক হয়, কি নাবাচক হয়, কেমন হবে? গাছটি পুরানো হবে থেকে গাছটি পুরানো হবে না, তাহলে নট আসবে। নট বসে কার পর, এই উইল এর পর, বির পরে নয় কিন্তু, এই উইল এর পর। দ্য ট্রি উইল নট বি ওল্ড, তুমি দয়ালু হবে থেকে তুমি দয়ালু হবে না, ইউ উইল নট বি কাইন্ড। দ্য ট্রি উইল নট বি বাই দ্য রিভার, উই শ্যাল নট বি ইন দ্য রুম, একইভাবে হবে। আর যদি জিজ্ঞাসামূলক বাক্য হয়, গাছটি কি পুরানো হবে, তাহলে উইলটা শুধু বাক্যের প্রথমে বসিয়ে দিলে হয়ে যাবে। উইল দ্য ট্রি, উইল দ্য ট্রি বি ওল্ড, এরকম শুনতে লাগবে। আর যদি এটা হয়, তুমি কি দয়ালু হবে, এরকম যদি থাকে, তখন কি হবে, উইলটা বাক্যের প্রথমে বসবে। উইল ইউ বি কাইন্ড, গাছটি কি নদীর ধারে থাকবে, উইল দ্য ট্রি বি বাই দ্য রিভার, আমরা ঘরের মধ্যে থাকবো, শ্যাল উই বি ইন দ্য রুম। আর যদি ইন্টারোগেটিভ নেগেটিভ হয়, তাহলে কি হবে, সাবজেক্টের পরে নট বসিয়ে দাও, উইল দ্য ট্রি নট বি ওল্ড, তুমি কি দয়ালু হবে না, উইল ইউ নট বি কাইন্ড, গাছটি কি নদীর ধারে থাকবে না, উইল দ্য ট্রি নট বি বাই দ্য রিভার, আমরা ঘরের মধ্যে থাকবো না, শ্যাল উই নট বি, আমরা শ্যাল উই নট বি ইন দ্য রুম। ঠিক আছে, তাহলে ফিউচার টেন্সে বিভার এইভাবে ব্যবহার হয়। তো আমরা বিভার্বের তিনটে টেন্স জানলাম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাহলে বিভার্ব দুটি অর্থে ব্যবহার হয় প্রত্যেকটা টেন্সেই, প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, দুটি অর্থে ব্যবহার হয়। সেই দুটি অর্থ কি, হওয়া বোঝাতে আর থাকা বোঝাতে। ঠিক আছে, এইবার আমরা শিখব হ্যাভ ভার্বের তিনটে টেন্সের ব্যবহার। তাহলে হ্যাভ ভার্ব কি কি আছে, হ্যাভ ভার্ব আছে প্রেজেন্ট টেন্সের হ্যাজ, হ্যাভ, পাস্ট টেন্সের হ্যাড। আর ফিউচার টেন্সে যেহেতু মোডাল ভার্ব ব্যবহার হয়, ফিউচার টেন্সে যেহেতু মোডাল ভার্বের পরে ভার্ব বসাতে হয়, ভার্বের বেস ফর্ম হয়, তাহলে ভার্বের বেস ফর্ম হ্যাভ বসবে, হ্যাভ নিজেই। আগের বারে যেমন বি বসিয়েছি, এখানে হ্যাভ নিজেই বেস ফর্ম। তো ফিউচার টেন্সে আমরা এই রূপটা ব্যবহার করব, আর প্রেজেন্ট টেন্সে এই এই দুটো রূপ, আর পাস্ট টেন্সে এই রূপটা। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা হ্যাভ ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্টটা জানবো। আচ্ছা, এর তাহলে স্ট্রাকচার কি হবে, সেই একই। প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ। সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। অবজেক্ট বসবে না এখানে, কমপ্লিমেন্ট, আদার্স বসবে, কমপ্লিমেন্টটাকে আদার্স হিসাবে লিখলাম। ও আচ্ছা, এটা কি অর্থে ব্যবহার হয়, এটাও দুটি অর্থে ব্যবহার হয়। হ্যাঁ, ভার্বটা প্রথম কি অর্থে ব্যবহার হয়, অধিকার, অধিকারে, অধিকারে থাকা।
অধিকারে থাকা অর্থে, এই অর্থে ব্যবহার হয়। আরেকটা কি, সম্পর্কে সম্পর্কে থাকা, এই দুটি অর্থে ব্যবহার হয় হ্যাভ ভার্ব। তো অধিকারে থাকা কেমন বাক্যে ব্যবহার হয়? যেমন আমার দুটি ব্যাট আছে। ক্রিকেটের ব্যাট। তো এখানে এই আছে শব্দটার দ্বারা থাকা বোঝাচ্ছে, আর অধিকার বোঝাচ্ছে কি, আমার। এই শব্দটার দ্বারা কার আছে, কার অধিকারে আছে, আমার। আমার দুটি ব্যাট আছে। আবার আরেকটা বাক্য যদি দিই, তার তার একটি রূপোর আংটি আছে। তাহলে এই আছে শব্দটার দ্বারা অধিকারে থাকা বোঝাচ্ছে, আর তার শব্দটার দ্বারা অধিকার বোঝাচ্ছে। আর সম্পর্কে থাকা বাক্যটা কেমন হয়? আমার দুটি ভাই আছে। সম্পর্কে বোঝাচ্ছে, সম্পর্কে থাকা বোঝাচ্ছে। আর গরুর দুটি শিং আছে। এখানে কি সম্পর্কে থাকা বোঝাচ্ছে, গরুর সঙ্গে শিং সম্পর্কিত, সেই অর্থে। তো তবে এক্ষেত্রে এই আছে শব্দটা আমরা কিন্তু বিভার্ব ব্যবহার করতে পারি। বিভার্বে তখন আছে শব্দটা যদি এইরকম থাকতো, আমার দুটি ব্যাট আছে, এখানে যদি থাকতো আমি বাড়িতে আছি, বাড়িতে আছি। এখানে দেখো, এখানেও আছে কথাটা আছে, এখানেও আছে কথাটা আছে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। এখানে এটা জায়গায় আছে বোঝাচ্ছে, জায়গায় আছে বোঝালে এই আছে ইংরেজি বি ভার্ব। আর যখন আমার দুটি ব্যাট আছে, মানে এটা অধিকারে বোঝাচ্ছে, অধিকার বোঝালে কিন্তু এই আছে ইংরেজি হ্যাভ ভার্ব। এই দুটো পার্থক্য বুঝতে হবে, ঠিক আছে? বা এর সম্পর্কে আছে বোঝাচ্ছে, এইগুলো কিন্তু হ্যাভ ভার্ব। আর কিন্তু কোনো কোনো জায়গায় আছে বোঝালে, এই বাড়িতে আছি, বাড়িটা তো একটা জায়গা, তখন কিন্তু এটা বি ভার্ব। এটা ট্রান্সলেশন হবে উই আর, সরি, আই অ্যাম মানে আমি আছি, কোথায় আছি, অ্যাট হোম, বাড়িতে। আর এটা ট্রান্সলেশন কিন্তু আলাদা, এটা ট্রান্সলেশন অধিকারে আছে বোঝাচ্ছে। আচ্ছা, আমার ইংরেজি মাই, কিন্তু মাই দেব না এখানে। আমারের একটা প্রোনাউনের 4 রকমের রূপ হয়। এইটা সাবজেক্ট ফর্ম, এটা অবজেক্ট ফর্ম, এটা পোয়েসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, এটা পোয়েসিভ প্রোনাউন ফর্ম। এটা মানে আমি, এটা মানে আমাকে, এটা মানে আমার, এটাও মানে আমার। তাহলে এখানে আমার শব্দটা সাবজেক্ট ফর্ম দিতে হবে। তাহলে এখানে আমার ইংলিশ কিন্তু এই দুটো, আমার ইংলিশ কিন্তু এই দুটো আমার ইংলিশ, কিন্তু আমার ইংলিশ এই দুটো দেব না, আমরা দিতে হবে এই সাবজেক্ট ফর্মটা, যেহেতু সাবজেক্ট ফর্মে লিখছি। তাহলে আই, এরপরে আছে ইংরেজি কি, এবারে সাবজেক্টের পর ভার্বের ফার্স্ট ফর্ম দেবো। ভার্বের ফার্স্ট ফর্ম মানে হ্যাজ বা হ্যাভ, আই এর পরে হ্যাভ বসে, ঠিক আছে? হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলার পর, আর হ্যাভ বসে বাদ বাকি সব ক্ষেত্রে। তাহলে আইটা থার্ড পারসন সিঙ্গুলার নয়, ওই জন্য হ্যাভ দেবো। আই হ্যাভ, এইটুকুর মানে হলো আমার আছে, আর পরে রয়েছে দুটি ব্যাট, টু ব্যাটস।
তাহলে এখানে দেখো, যখন অধিকারে আছে বোঝা যাচ্ছে তখন হ্যাভ, আর যখন জায়গায় আছে বোঝাচ্ছে তখন বিভার অ্যাম। ঠিক আছে, এই পার্থক্যটা বুঝতে হবে, নাহলে কিন্তু এই দুটো আছের মধ্যে গুলিয়ে ফেলবে। একইভাবে তার একটি রূপর আংটি আছে, তাহলে তার ইংরেজি কিন্তু এই যেমন হি, হি থেকে অবজেক্ট ফর্ম হিম, পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হিজ, আর পজিটিভ প্রোনাউন ফর্ম হিজ। তাহলে এখানে কিন্তু তার ইংরেজি এই দুটো হয়, কিন্তু ওটা দেবো না, সাবজেক্ট ফর্ম দেবো হি। হি হ্যাজ, তার আছে একটি রূপর আংটি, আ সিলভার রিং। হি হ্যাজ আ সিলভার রিং। আমার দুটি ভাই আছে, এখানেও আই হ্যাভ, আমার আছে টু ব্রাদার্স। গরুর দুটি শিং আছে, দ্য কাউ হ্যাজ টু হর্নস। হলো। তো এই ধরনের সেন্টেন্স নাবাচক করতে গেলে কি করতে হবে এবার জানবো। আচ্ছা, এই যখন হ্যাভ ভার্বের নাবাচক করব, নাবাচক সেন্টেন্স বানাবো, তখন একটা দুইভাবে বানানো যায়। আমার দুটি ব্যাট আছে থেকে যদি আমি লিখি আমার দুটি ব্যাট আছেটা হয়ে যায় যদি নেই, তাহলে কি করব, আই হ্যাভ, হ্যাভের পরে জাস্ট নট বসে দিলে হয়ে যাবে। হ্যাভের পরে এই নেই এর জন্য কি হবে, আই হ্যাভ নট টু ব্যাটস। তার একটি রূপর আংটি আছে থেকে তার একটি রূপর আংটি নেই যদি হয়, হি হ্যাজ নট আ সিলভার রিং। আমার দুটি ভাই আছে থেকে আমার দুটি ভাই নেই, আই হ্যাভ নট টু ব্রাদার্স। গরু দুটি সিং আছে থেকে দ্য কাউ হ্যাজ নট টু হর্নস। কিন্তু যদি এইরকম নেই কথা না থাকে, যদি এইরকম থাকে, আমার যদি এইরকম থাকে, আমার কোনো ব্যাট নেই, কোনো নেই, এইরকম যদি থাকে, তো সেটাকে দুরকম ভাবে লেখা যেতে পারে। কি হবে, আই হ্যাভ নট এনি ব্যাট, এরকম দেওয়া যেতে পারে। মানে নট আর এনি, মানে নট মানে না, আর এনি মানে কোনো, কোনো নাই, এরকম দেওয়া যেতে পারে। বা নো ব্যবহার করা যেতে পারে এখানে, এই কোনো নেই এটা নট এনি ইউজ করতে পারি বা নো ইউজ করতে পারি। তাহলে এখানে লিখতে পারি আই হ্যাভ নো ব্যাট। ঠিক আছে, আই হ্যাভ নো ব্যাট। তো এখানে আরেকটা জিনিস জেনে রাখো, নো বসেটা কিন্তু শুধু নাউনের আগে। ঠিক আছে, নাউনের আগে বা নাউনকে বোঝাবে এইরকম কিছুর আগে, কিন্তু নটটা নাউন ছাড়া অন্য কিছুর আগেও বসতে পারে। ঠিক আছে, আই হ্যাভ নো ব্যাট। ঠিক একইভাবে তার একটি রূপর আংটি আছে থেকে তার একটি রূপর আংটি নেই, হি হ্যাজ নট আ সিলভার রিং। কিন্তু যদি বলি তার কোনো রূপর আংটি নেই, তাহলে আমরা দুরকম ভাবে লিখতে পারি, হি হ্যাজ নো সিলভার রিং, হি হ্যাজ নো সিলভার রিং। ঠিক আছে, এইরকম লিখতে পারি, বা এরকম লিখতে পারি, হি হ্যাজ নট এনি সিলভার রিং, এরকম লিখতে পারি, বা লিখতে পারি হি হ্যাজ নট এনি সিলভার রিং। হলো। একইভাবে এখানেও আই হ্যাভ নট টু ব্রাদার্সটা লিখতে পারি, যদি আমার কোনো ভাই নেই যদি লিখি, আই হ্যাভ নো ব্রাদার্স লিখতে পারি, আই হ্যাভ নট এনি ব্রাদার্স লিখতে পারি। বা গরুর দুটি শিং আছে থেকে গরুর কোনো শিং নেই, দ্য কাউ হ্যাজ নো হর্ন, বা দ্য কাউ হ্যাজ নট এনি হর্ন, এরকম লিখতে পারি। এইবার এইটুকু বোঝা গেল। ঠিক আছে, এবার একটা নতুন নিয়ম জানা যাক, এই হ্যাভ ভার্বের ক্ষেত্রেই ব্যবহার হয়। কি সেই নতুন নিয়ম?
নতুন নিয়মটা হচ্ছে এই অধিকারে আছে বা থাকা বোঝালে আমি যে গঠন নিয়মগুলো দেখালাম ট্রান্সলেশন এগুলো সব কিন্তু ব্রিটিশ ইংলিশের ব্যবহার, কিন্তু আমেরিকান ইংলিশে না না, ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশে আমি যেটা দেখালাম সব অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ব্রিটিশ ইংলিশে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ হোক আর নেগেটিভ হোক, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ সব এই ব্যবহার হয়। কিন্তু এই আমেরিকান ইংলিশে এই অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভটা যা মানে ব্রিটিশ ইংলিশে যা দেখালাম, মানে এতক্ষণ যা ট্রান্সলেশন করলাম আমেরিকান ইংলিশে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভটা সেই একইভাবে ব্যবহার হয়। কিন্তু আমেরিকান ইংলিশে যদি ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ আর ইন্টারোগেটিভ, আমেরিকান ইংলিশে এই নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের নাবাচক আর মানে নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু এই স্ট্রাকচারটা মানে যেভাবে একটু আগে দেখালাম ওইভাবে কিন্তু ট্রান্সলেট হয় না। সেখানে কি হয়, সেখানে অ্যাসার্টিভ, সেখানে নেগেটিভের জন্য প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ, তারপর নট, আর তারপর হ্যাভ, এইটা ব্যবহার হয়। আর পাস্ট টেন্সে, এটা তো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আর ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে না, আচ্ছা, এইটা এটা ব্যবহার হয় প্রেজেন্ট টেন্সে। পাস্ট টেন্সে হবে ডিড, তারপর নট, আর তারপর হ্যাভ। ঠিক আছে। আর ফিউচার টেন্স কেন দিলাম না, কারণ ফিউচার টেন্সে ব্যবহার ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশ একই। তাহলে এইটা হলো নেগেটিভের ব্যবহার। আর ইন্টারোগেটিভে কিরকম হয়, বাক্যের সেন্টেন্সের প্রথমে ডু বা ডাজ বসে, তারপর সাবজেক্ট বসে, তারপর হ্যাভ বসে। ঠিক আছে। আর এটা প্রেজেন্ট টেন্সে। আর পাস্ট টেন্সে কি হয়, ডিড বসে, সাবজেক্ট বসে, আর তারপর হ্যাভ বসে। ঠিক আছে। তো এইটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হিসেবে ব্যবহার হয়। তো আমার দুটি আমি তো বললাম যে হ্যাঁবাচক বাক্যটা অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভটা ব্রিটিশ আমেরিকান ইংলিশ একই, কিন্তু নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ব্রিটিশ আর আমেরিকান আলাদা। আমি তাহলে ব্রিটিশটা শেখানো হয়ে গেছে, এবার আমেরিকানটা বলি। আমেরিকান ইংলিশে তাহলে নেগেটিভ সেন্টেন্সটা ফার্স্ট কেমন হয়, আমার দুটি ব্যাট নেই, তাহলে এটা আমি দুভাবে লিখতে পারি। ব্রিটিশ ইংলিশে লিখলে কি হবে, আই আই হ্যাভ নট টু ব্যাটস, এটা ব্রিটিশ ইংলিশে লিখলে হবে আই হ্যাভ নট টু ব্যাটস। আমেরিকান ইংলিশে লিখলে হবে আই, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, আই প্রেজেন্ট টেন্সে কি হবে ডু বা ডাস, আর আইটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নয় তাই ডু বসবে, তারপরে নট, আই ডু নট, তারপরে হ্যাভ, আই ডু নট হ্যাভ টু ব্যাটস। আই ডু নট হ্যাভ টু ব্যাটস, এই ডু নটটা কন্ট্রাকশন ফর্মেও লেখা যায়, আই ডোন্ট হ্যাভ টু ব্যাটস, ডু নট লিখতে পারি বা ডোন্ট লিখতে পারি, আই ডোন্ট হ্যাভ টু ব্যাটস। একইভাবে তার একটি রূপরাংটি আছে, হি হ্যাজ, তার একটি রূপরাংটি নেই, হি হ্যাজ নট আ সিলভার রিং, এটা ব্রিটিশ ইংলিশ নেগেটিভ সেন্টেন্স। এটা আমেরিকান ইংলিশে লিখলে কি হবে, হি, এবারে হিটা থার্ড পারসন সিঙ্গুলার ওই জন্য ডাজ দেব, হি ডাজ নট হ্যাভ, হি ডাজ নট, ডাজ নট, তারপর হ্যাভ, হি ডাজ নট হ্যাভ আ সিলভার রিং। একইভাবে এই দুটো আমি আর লিখছি না, মুখে মুখে বলে দিচ্ছি। আমার দুটি ভাই আছে থেকে আমার দুটি ভাই নেই যদি থাকে, ব্রিটিশ ইংলিশে হবে আই হ্যাভ নট টু ব্রাদার্স, আমেরিকান ইংলিশে করলে হবে আই ডু নট হ্যাভ টু ব্রাদার্স বা আই ডোন্ট হ্যাভ টু ব্রাদার্স। গরুর দুটি সিং আছে থেকে গরুর দুটি সিং নেই, দ্য কাউ, ব্রিটিশ ইংলিশে করলে দ্য কাউ হ্যাজ নট টু হর্নস,
আর আমেরিকান ইংলিশে করলে হবে দ্য কাউ ডাজ নট হ্যাভ টু হর্নস। ডাজ নটটা ডাজেন্টও করতে পারি, এই ডাজ নটটা ডাজেন্টও করা যায়, হি ডাজেন্ট হ্যাভ আ সিলভার রিং। ঠিক আছে। আচ্ছা, এইবার জিজ্ঞাসামূলকটা বলে দিই। জিজ্ঞাসামূলকটা কি হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ব্রিটিশ ইংলিশে কিরকম হয়? আমার আমার কি সরি আমার কি দুটি ব্যাট আছে? আমার কি দুটি ব্যাট আছে? তাহলে এখানে বাক্যের প্রথমে অক্সিলারি ভার্ব হতো ব্রিটিশ ইংলিশে, হ্যাভটা বসতো, হ্যাভ আই টু ব্যাটস এরকম হতো ব্রিটিশ ইংলিশে। কিন্তু আমেরিকান ইংলিশে কি হবে? জিজ্ঞাসামূলকের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ইউজ হবে প্রেজেন্ট টেন্সে। ডু আই, ডু সাবজেক্ট আই, আর তারপর হ্যাভ, ডু আই হ্যাভ টু ব্যাটস। একইভাবে এটা হতো আমেরিকান ইংলিশে, তার কি একটি সোনার রূপোর আংটি আছে? হ্যাজ হি আ সিলভার রিং। আর আমেরিকান ইংলিশে করলে কি হবে? বাক্যের প্রথমে ডাজ বসবে, কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ডাজ বসবে, তারপর সাবজেক্ট, তারপর হ্যাভ। ডাজ হি হ্যাভ আ সিলভার রিং। হলো। একইভাবে আমার কি দুটি ভাই আছে? ব্রিটিশ ইংলিশে বললে হবে হ্যাভ আই টু ব্রাদার্স, আর আমেরিকান ইংলিশে বললে হবে ডু আই হ্যাভ টু ব্রাদার্স। গরুর দুটি শিং আছে, গরুর কি দুটি শিং আছে? হ্যাজ দ্য কাউ টু হর্নস, আর আমেরিকান ইংলিশে করলে হবে ডাজ দ্য কাউ হ্যাভ টু হর্নস। ঠিক আছে। এই হলো প্রেজেন্ট ইনডেফিনিটের হ্যাভ ভার্বের ব্যবহার ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশ দুটোই তাহলে শেখানো হলো। এইবার আমরা পাস্ট ইনডেফিনিটে শিখব, বা সিম্পল পাস্ট। পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্টে আমরা হ্যাভ ভার্বের ব্যবহারটা শিখব। পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট। এবার এইখানে ভার্বের ফার্স্ট ফর্মটা হয়ে যাবে ভার্বের সেকেন্ড ফর্ম। এবার কেমন শুনতে লাগবে? তাহলে এখানে আছে কথাটা এবার হবে আমার একটা একটি খেলনা আছে, এটা হয়ে যাবে ছিল। অধিকারে আমার কি ছিল? আমার অধিকারে কি ছিল? আমার অধিকারে একটা খেলনা ছিল। একটা করেই সেন্টেন্স দিচ্ছি, টাইম না হলে বড্ড বেশি লাগছে। আচ্ছা, আর সম্পর্কে থাকা তার 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 দুটি বোন ছিল। তার দুটি বোন ছিল, সম্পর্কে থাকা বোঝাচ্ছে। তো এই ধরনের বাক্য কি করব? তাহলে প্রথমে সাবজেক্ট আই, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম হ্যাড, আই হ্যাড আ টয়। তার দুটি বোন ছিল, হি হ্যাড টু সিস্টার্স। হলো। এগুলো কিন্তু আমরা ব্রিটিশ ইংলিশ শিখছি। ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশ সব একই, মানে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ। তো এইবার নেগেটিভ যদি হয় কি হয়? নেগেটিভ ব্রিটিশ ইংলিশে করলে কি হয়? আমার একটা খেলনা ছিল থেকে, আচ্ছা এখন ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশ আসছি না, প্রথমে আচ্ছা হ্যাঁ করিয়ে দিই। তাহলে আমার একটা খেলনা ছিল থেকে আমার একটা খেলনা ছিল না যদি হয় আই হ্যাড নট আ টয়। হলো। আর এটা তো ব্রিটিশ ইংলিশ, আর আমেরিকান ইংলিশে করলে কি হবে? আই আমেরিকান ইংলিশে কি হবে? ডিড বসবে ইন নেগেটিভ সেন্টেন্সে। আই ডিড নট
হ্যাভ আ টয়, আই ডিড নট হ্যাভ এ টয়। তার দুটি বোন ছিল, তাহলে কি হবে নেগেটিভে? তার দুটি বোন ছিল না যদি হয়। হি ডিড নট, হি ডিড নট হ্যাভ টু সিস্টার্স, টু সিস্টার্স। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় কেমন হবে? আমার কি একটা খেলনা ছিল, আমার কি একটা খেলনা ছিল, তাহলে ব্রিটিশ ইংলিশে কিরকম হবে? হ্যাড আই আ টয়। আমেরিকান ইংলিশে কেমন হবে? এই এই স্ট্রাকচারটা হবে পাস্ট টেন্সের, এইটা ডিড আই, ডিড সাবজেক্ট হ্যাভ, ডিড আই হ্যাভ আ টয়। এখানে কি হবে? হি হ্যাড টু সিস্টার্স। তা আমেরিকান ইংলিশে তার কি, তার কি দুটি বোন ছিল? ব্রিটিশ ইংলিশ করলে হবে হ্যাড হি টু সিস্টার্স। আমেরিকান ইংলিশে করলে হবে ডিড হি হ্যাভ টু সিস্টার্স। হলো, ডিড হি হ্যাভ টু সিস্টার্স হলো। এই হ্যাভ ভার্বের তাহলে পাস্ট ইনডেফিনিটের হ্যাঁ বাচক না বাচক সেরা গেল। আর যদি কোনো না থাকে সেই তো একই ব্যাপার, তার তখন নো বসাতে পারি, নটও বসাতে পারি। আমার কোনো খেলনা যদি এরকম থাকে, আমার কোনো খেলনা ছিল না, যদি এমন হয় তাহলে আমি করতে পারি, উম, তাহলে আমি করতে পারি আই হ্যাড নট, আই হ্যাড নট এনি টয়, এটা করতে পারি। বা এটাও করতে পারি আই হ্যাড নো টয়। আমেরিকান ইংলিশে করতে পারি আই ডিড নট হ্যাভ এনি টয় করতে পারি, ঠিক আছে? আই ডিড নট হ্যাভ এনি টয়। তাহলে নো ব্যবহার যখন কোনো না থাকবে আমরা নট এনি ইউজ করতে পারি বা শুধু নো ইউজ করতে পারি। তো এই গেল হ্যাভ ভার্বের পাস্ট টেন্সের ব্যবহার। এবার হ্যাভ ভার্বের ফিউচার টেন্সের ব্যবহারটা শিখবো। ফিউচার টেন্সের, আচ্ছা দেখে দিই। আচ্ছা ফিউচার টেন্সের গঠন নিয়মটা কি হয়? সাবজেক্টের পরে সবসময় শ্যাল বা উইল বসে, আর তারপরে বেস ফর্ম হবে। বেস ফর্ম কি? হ্যাভ ভার্বের হ্যাভ, হ্যাভ নিজেই বেস ফর্ম, আর তারপর আদার্স বসবে। সাবজেক্ট শ্যাল বা উইল, সাবজেক্ট শ্যাল বা উইল, তারপর হ্যাভ, তারপর আদার্স। আচ্ছা তাহলে আমার একটি খেলনা ছিল, এটা পাস্টে ছিল, এবারে ফিউচারে হবে আমার একটি খেলনা থাকবে। এখন নেই, পরে অধিকারে থাকবে। তার দুটি বোন এখন নেই, পরে থাকবে, বোন থাকবে বা হবে, ঠিক আছে? ফিউচারে ব্যবহার করব কি হবে? যদি হ্যাঁবাচক করি অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ আই, আচ্ছা এই ক্ষেত্রে বলে দিই, এই ক্ষেত্রে ব্রিটিশ আমেরিকান ইংলিশে নাবাচক জিজ্ঞাসামূলক
হ্যাঁবাচক নাবাচক জিজ্ঞাসামূলক সব একই, এখানে আর ওই স্পেশাল নিয়মটা ব্যবহার হবে না যেটা ওখানে লিখলাম। তাহলে এখানে আই শ্যাল হ্যাভ, আই তারপর শ্যাল উইলের মধ্যে শ্যাল, তারপর হ্যাভ, আই শ্যাল হ্যাভ আর টয়। হলো। একইভাবে তার দুটি বোন থাকবে, হি বা সি, হি বা সি উইল হ্যাভ, থাকবে টু সিস্টার্স। আর যদি নেগেটিভ হয় আমার একটি খেলনা থাকবে না, তখন শ্যালের পরে নট বসিয়ে দাও, আই শ্যাল নট হ্যাভ এ টয়, হি উইল নট হ্যাভ এ টয়। যদি বলে আমার কোনো খেলনা থাকবে না, আমার কোনো খেলনা থাকবে না, তখন কি হবে, আই শ্যাল নট হ্যাভ এনি টয় দেওয়া যেতে পারে, বা আই আই শ্যাল হ্যাভ নো টয় দেওয়া যেতে পারে। ঠিক আছে। একইভাবে তার দুটি বোন থাকবে না যদি থাকে, হি উইল নট হ্যাভ টু ব্রাদার্স দিতে পারে। যদি থাকে তার কোনো বোন থাকবে না, হি উইল নট হ্যাভ এনি সিস্টার দেওয়া যেতে পারে, বা হি উইল হ্যাভ নো সিস্টার দেওয়া যেতে পারে। ঠিক আছে, কোনো না থাকলে এইভাবে হয়। যাই হোক, ফিউচার ইন্ডিফিনিটের জিজ্ঞাসামূলকটা তাহলে কেমন হবে? আমার কি একটি খেলনা থাকবে, যদি এইরকম হয় তাহলে শ্যাল, শ্যাল উইল, শ্যালটা আগে বসবে, শ্যাল আই হ্যাভ আ টয়। এটা তাহলে কি হবে, উইল, তার কি দুটি বোন থাকবে, উইল শি হ্যাভ টু সিস্টার্স, উইল শি হ্যাভ টু সিস্টার্স। বোঝা গেল? তো এই, আর ইন্টারোগেটিভ নেগেটিভ দেখাচ্ছে না, ইন্টারোগেটিভের সঙ্গে নট দিয়ে দিলে নেগেটিভ হয়ে যাবে। তো আমার কি একটা খেলনা থাকবে না, আই শ্যাল আই নট হ্যাভ আ টয়, এটা আর বলছে না, একই নিয়ম আগে যাওয়া হয়েছে। তো হয়ে গেল হ্যাভ ভার্বের ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার হয়ে গেল। হ্যাভ ভার্বেরও তাহলে তিনটে টেন্স, যে প্রেজেন্ট টেন্স, পাস্ট আর ফিউচার হয়ে গেল। তো আপাতত কি করালাম এই ক্লাসে, এই ক্লাসে আমরা এর আগে জেনেছি অ্যাকশন ভার্ব ও স্টেট ভার্বের প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ফিউচারের প্রত্যেকটা টেন্সের প্রেজেন্টের চারটে ভাগ করেছি, প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারেরও চারটে ভাগ করেছি, সরি প্রেজেন্টের চারটে ভাগ করেছি, পাস্টের করেছি, ফিউচারে করেছি, সব চারটে চারটে ভাগ করেছি যখন আমরা অ্যাকশন ভার্ব ও স্টেট ভার্বের ব্যবহার শিখেছি। অ্যাকশন ভার্ব আর স্টেট ভার্ব কোনগুলো, যেগুলো দ্বারা কাজ বোঝায় বা কোনো অবস্থা বোঝায়, যেমন অ্যাকশন ভার্ব গো, রাইট, আর স্টেট ভার্ব ফিল, থিঙ্ক, এইগুলো। আর এখন আমরা করলাম, আজকের ক্লাসে করলাম কি, বি ভার্ব আর হ্যাভ ভার্বের ব্যবহার। বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার, আর হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাজ হ্যাভ হ্যাড। তো এইগুলোর তিনটে টেন্স করালাম, তিনটে টেন্সের সাব ডিভিশন গুলো করালাম না। এই বি ভার্ব হ্যাভ ভার্বের সাব ডিভিশন গুলো কি, শুধু ইনডেফিনিট গুলো করিয়েছি, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট আর ফিউচার ইনডেফিনিট, মানে কন্টিনিউয়াস গুলো করাইনি। ওগুলো সাধারণত হ্যাভ ভার্বে তো হয়ই না, বি ভার্বে কন্টিনিউয়াস হতে পারে, তবে সেগুলো রেয়ারলি ব্যবহার হয়। কিরকম হয়, যেমন একটা বলে দিচ্ছি, বেশি দূর বেশি আর এই ভিডিওটা বাড়াবো না। যেমন সে সে অসুস্থ, এখানে কিছু নেই মানে হয় উজ্জ আছে। এটাকে, এটা প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, এটাকে ট্রান্সলেট করলে হয়, এখন আমরা বি ভার্বের করছি, বি ভার্বের অন্য টেন্স যেটা পসিবল হয় সেটা বলছি। তাহলে সে অসুস্থ, হি ইজ সিক বা ইল, হলো। আর যদি বলি সে অসুস্থ হয় না দিয়ে যদি দিই সে অসুস্থ হচ্ছে, সে অসুস্থ হচ্ছে, মানে এখন অসুস্থ নেই, সে অসুস্থ হচ্ছে যদি দিই, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে। তাহলে হি ইজ
এবারে কন্টিনিউয়াস টেন্স মানে সাবজেক্ট এম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি, তার ভার্বের সঙ্গে আইএনজি, কোন ভার্বের সঙ্গে আইএনজি? বি ভার্বের সঙ্গে আইএনজি। হি ইজ বিং সিক, ঠিক আছে। আর যদি পারফেক্ট টেন্স করি তাহলে সে অসুস্থ হয়েছে, এরকম এইরকম দেখতে লাগবে। তাহলে তখন কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কন্টিনিউ সাবজেক্ট হ্যাজ হ্যাভ আর ভার্বের থার্ড ফর্ম, এই বি ভার্বের থার্ড ফর্ম, হি হ্যাজ বিন সিক। তো এইভাবে ব্যবহার হয়, তবে এগুলো কম ব্যবহার হয় বলে এগুলো দেখালাম না ডিটেলসে, মোটামুটি করতে পারি। বা যদি বলি সে অসুস্থ, সে 10 দিন ধরে অসুস্থ আছে, হি হ্যাজ বিন সিক ফর 10 days। এটার পারফেক্ট কন্টিনিউয়াস হয় না সাধারণত, ঠিক আছে, বি ভার্বের। তো আপাতত বি ভার্ব ও হ্যাভ ভার্বের ব্যবহার এতটুকুই জানলে যথেষ্ট, ঠিক আছে। তো আজকের আমরা বি ভার্ব ও হ্যাভ ভার্বের ব্যবহার জানলাম তিনটে টেন্সেই, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো টেন্সের ক্লাস এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা মডাল ভার্ব সম্পর্কে জানবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।